ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পূর্ণ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে চলমান আন্দোলন ক্রমশ সহিংস রূপ নিচ্ছে। জনপ্রিয় পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে শুক্রবার গ্রেফতার করার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। রাজধানী লেহ সহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনায় মোদী সরকার চাপে পড়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বুধবারের সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন, যাদের বড় অংশই পুলিশ সদস্য। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে লাদাখ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। তবে আন্দোলনের মুখ ছিল 3 ইডিয়টস সিনেমার সূত্রে পরিচিত সোনম ওয়াংচুক। কার্গিল অঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ আর লাদাখে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধিক্য। স্থানীয়দের দাবি ষষ্ঠ তফসিলের অধীনে সুরক্ষা নিশ্চিত করতে হবে, যাতে তাদের সংস্কৃতি, জমি ও কর্মসংস্থান রক্ষা পায়। 10 সেপ্টেম্বর থেকে আন্দোলনকারীরা অনশন শুরু করেছিলেন। ওয়াংচুকও এতে যোগ দিয়েছিলেন। তবে সহিংসতা ছড়িয়ে পড়ার পর তিনি অনশন প্রত্যাহারের ঘোষণা দেন এবং আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান। ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল দীপেন্দ্র হুডা সতর্ক করে বলেছেন, লাদাখের জনগণের দাবিগুলো সংবেদনশীলভাবে দেখা উচিত। তার মতে, কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার সময় লাদাখবাসী খুশি হলেও এখন তারা নিজেদের অধিকার হুমকির মুখে মনে করছেন। বাইরের মানুষ চাকরির সুযোগ কেড়ে নিচ্ছে এবং সংস্কৃতির উপর আঘাত আসছে বলে তাদের ক্ষোভ বাড়ছে। অন্যদিকে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোনম ওয়াংচুককে সহিংসতার জন্য দায়ী করেছে। তাদের অভিযোগ, ওয়াংচুকের উস্কানিমূলক বক্তব্যে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সহিংসতা ছড়িয়ে পড়ে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বদলে তিনি অ্যাম্বুলেন্সে করে গ্রামে ফিরে যান। লাদাখ ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এখানে চীন ও পাকিস্তানের সীমান্ত মিলে গেছে। তাই আন্দোলনের এই অস্থিরতা সরকারের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় 6 দশক ধরে ভারতীয় আকাশসীমার রক্ষা কবচ হয়ে থাকা রাশিয়ান উৎপত্তি MiG-21 যুদ্ধবিমান এবার আনুষ্ঠানিকভাবে অবসরে গেল। 1960-এর দশকে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিয়ে দেশকে জেট যুগে প্রবেশ করানো এই ঐতিহাসিক যুদ্ধবিমানকে শুক্রবার চণ্ডীগড় বিমান ঘাঁটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয়। এখন প্রশ্ন, অবসর নেওয়া এই যুদ্ধবিমানগুলোর ভবিষ্যৎ কোথায়? ভারতীয় প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, কয়েকটি MiG-21 শীঘ্রই দিল্লির পালাম এয়ার ফোর্স মিউজিয়ামে স্থান পাবে। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যের বিমান জাদুঘর এবং বিদেশি মিউজিয়ামেও সেগুলো প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কিছু MiG-21 ওড়ার উপযোগী অবস্থায় সংরক্ষণ করা হতে পারে। সেগুলো বিশেষ স্কোয়াড্রনে রাখা হবে, যাতে জাতীয় দিবস বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানে প্রদর্শনী ফ্লাইট চালানো যায়। ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে MiG-21 একটি যুগান্তকারী নাম। 870টিরও বেশি MiG-21 IF-এ যুক্ত হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে এগুলোই ছিল প্রধান যুদ্ধবিমান। তবে সময়ের পরিক্রমায় নতুন প্রজন্মের বিমান জায়গা নিচ্ছে। MiG-21 এর উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই আকাশে উঠছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজস, যা ভবিষ্যতে ভারতের আকাশসীমার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভেনেজুয়েলায় মাদক কারবারিদের বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবর জানিয়েছে NBC নিউজ। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূল থেকে সন্দেহভাজন মাদকবাহী অন্তত 3টি নৌকা ডুবিয়ে দিয়েছে। এতে কমপক্ষে 17 জন নিহত হয়েছেন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, এসব আক্রমণ তাকে ক্ষমতাচ্যুত করার মার্কিন ষড়যন্ত্রের অংশ। NBCর তথ্য মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন দেননি।
আলোচিত বিকল্পগুলোর মধ্যে রয়েছে ড্রোন হামলার মাধ্যমে ভেনেজুয়েলার মাদক উৎপাদন কেন্দ্র ধ্বংস করা এবং সংশ্লিষ্ট অপরাধী চক্রের নেতাকর্মীদের টার্গেট করা। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা এনবিসিকে বলেন, আমেরিকায় এক ফোঁটা মাদকও প্রবেশ করতে দেওয়া হবে না। যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প সব শক্তি প্রয়োগে প্রস্তুত। এদিকে কূটনৈতিক মহলে খবর ছড়িয়েছে যে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে একটি অজ্ঞাত মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারীর মাধ্যমে গোপন বার্তা আদান প্রদান চলছে। জানা গেছে, উত্তেজনা প্রশমনে মাদুরো কিছু ছাড় দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্পকে। জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার দেয়া বক্তব্যে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো যুক্তরাষ্ট্রের এই সামরিক পরিকল্পনাকে অবৈধ ও অনৈতিক আগ্রাসনের হুমকি বলে আখ্যা দেন। তিনি বলেন, আমাদের মাথার উপর সাম্রাজ্যবাদী ছায়া নেমে এসেছে। এর বিরুদ্ধে কারাকাস সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন। কলকাতা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায়ে জানিয়েছে, ভুল পরিচয়ের কারণে বাংলাদেশে পাঠানো 6 জনই প্রকৃত ভারতীয় নাগরিক। এদের মধ্যে রয়েছেন সোনালী খাতুন, যিনি প্রায় 3 বছর বাংলাদেশে আটক থাকার পর মুক্তি পান। আদালতের মতে, দিল্লি পুলিশের তড়িঘড়ি করে মাত্র 2 দিনে যাচাই বাছাই সম্পন্ন করা ছিল বেআইনি এবং গুরুতর ভুল। রায়ে বলা হয়, প্রকৃত ভারতীয় নাগরিককে বিদেশে পাঠানো আইন ও সংবিধান বিরোধী। কেন্দ্রীয় সরকারকে 4 সপ্তাহের মধ্যে তাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার সূত্রপাত 2021 সালে। দিল্লি পুলিশ শ্রমিক বেশে থাকা কয়েকজনকে অবৈধ বাংলাদেশি ভেবে আটক করে। যথাযথ যাচাই ছাড়া তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেওয়া হয়। পরে মানবাধিকার সংগঠনগুলো বিষয়টি আদালতের নজরে আনে। আটককৃত 6 জনের সবাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। এদের মধ্যে বেশিরভাগই দিনমজুর। ভুল পরিচয়ে বাংলাদেশে পাঠানোর ফলে তাদের পরিবার চরম দুর্ভোগে পড়ে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, আদালতের এই রায় শ্রমজীবী অভিবাসী মানুষদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির তৈরি করলো। আদালত আরও স্পষ্ট করেছে, জাতীয় পরিচয় নির্ধারণে দায়িত্বজ্ঞানহীনতা মানুষকে সীমান্ত পারে ঠেলে দিতে পারে না। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা বিশ্বে প্রথমবারের মতো ভয়ঙ্কর হান্টিংটন রোগের চিকিৎসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। হান্টিংটন রোগ মস্তিষ্কের স্নায়ুকোষ ধ্বংস করে, পরিবারের মধ্যে প্রজন্মান্তরে ছড়ায় এবং ডিমেনশিয়া, পার্কিনসন্স ও মোটর নিউরন রোগের মতো উপসর্গ তৈরি করে। গবেষকরা একটি জিন থেরাপি ট্রায়ালের মাধ্যমে রোগের গতি প্রায় 75% পর্যন্ত ধীর করতে সক্ষম হয়েছেন। এর মানে 1 বছরে যে অবনতি হওয়ার কথা তা এখন 4 বছরে ঘটবে। এতে রোগীরা দীর্ঘদিন ভালো মানের জীবনযাপন করতে পারবেন। গবেষক অধ্যাপক সারাহ তাবরিজি বলেন, আমরা কল্পনাও করতে পারিনি যে রোগের অগ্রগতি 75% কমানো সম্ভব হবে। এটি চিকিৎসা বিজ্ঞানে বিরাট সাফল্য। নতুন এই জিন থেরাপি 12 থেকে 18 ঘন্টার সূক্ষ্ম মস্তিষ্ক অস্ত্রোপচারের মাধ্যমে দেওয়া হয়। নিরাপদ ভাইরাস ব্যবহার করে মিউট্যান্ট হান্টিংটন প্রোটিন উৎপাদকের প্রক্রিয়া বন্ধ করা হয়, ফলে নিউরন ধ্বংস বন্ধ হয়। ট্রায়ালে অংশ নেওয়া 29 জন রোগীর মধ্যে দেখা গেছে, অস্ত্রোপচারের 3 বছর পরও মস্তিষ্কের কোষ রক্ষা পাচ্ছে। এই চিকিৎসা হান্টিংটন রোগে আক্রান্ত পরিবারগুলোর জন্য নতুন আশা জাগিয়েছে। জ্যাক মে ডেভিস, যার বাবা ও দাদি এই রোগে ভুগেছিলেন, বলেছিলেন, তিনি বলছেন, এখন মনে হচ্ছে ভবিষ্যৎ কিছুটা উজ্জ্বল। জীবনটা হয়তো দীর্ঘ হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিকিৎসাটি ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদে রোগীদের জন্য বড় স্বস্তি এনে দেবে। কোম্পানি ইউনিকিওর 2026 সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ওষুধ অনুমোদনের জন্য আবেদন করবে এবং ইউরোপ ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনাও শুরু করবে। অধ্যাপক তাবরিজি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যারা জিন বহন করছেন কিন্তু উপসর্গ দেখাচ্ছেন না, তাদেরকেও প্রতিরোধমূলক চিকিৎসা দেওয়া সম্ভব হবে। এই সাফল্য হান্টিংটনের মতো রোগ নিয়ন্ত্রণে নতুন যুগের আভাস দিচ্ছে। বাড়ছে ভিসা জটিলতা, বিদেশ যাত্রায় বাংলাদেশিদের ভোগান্তি। বাংলাদেশিদের জন্য বিদেশের ভিসা পাওয়া ক্রমে কঠিন হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের এক ব্যক্তি 2 বার আবেদন করেও তাজিকিস্তানের ভিসা পাননি। একই ধরনের হতাশা প্রকাশ করছেন বহু শিক্ষার্থী,
ট্রাভেলাগার ও কর্মীরা। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়ছেই। ভিসা জটিলতার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা উল্লেখ করছেন ভুয়া কাগজপত্র, ভিসা পাওয়ার পর অতিরিক্ত অবস্থান বা তৃতীয় দেশে চলে যাওয়া এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি। ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশে অনানুষ্ঠানিক ভিসা বন্ধ এবং মালয়েশিয়া সহ শ্রমবাজারের জটিলতা বেড়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ইউরোপেও ভিসার হার কমেছে। ভারতের ভিসা বন্ধের ফলে বাংলাদেশিদের জন্য ইউরোপে আবেদন করা কঠিন হয়ে পড়ছে। ইউরোপের অনেক দেশের দূতাবাস ভারতের দিল্লিতে থাকায় বাংলাদেশি আবেদনকারীরা সেখানে যেতে পারছেন না। মিশন পরিবর্তন বা বিকল্প কেন্দ্র তৈরি করার চেষ্টা চলছে, তবে তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। কর্মী ভিসার ক্ষেত্রেও সমস্যার পারদ বাড়ছে। ওমান, ইরাক, ব্রুনাই, মরিশাস, লিবিয়া, মিশর ও বাহরাইন সহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা সীমিত বা বন্ধ। মিশরে ভিসা অন অ্যারাইভাল শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে। ভিসা না পাওয়ার হতাশা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন বাংলাদেশিরা। কেউ কেউ একাধিক দেশে আবেদন করে রিজেক্ট হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভিসা জটিলতার পেছনে বাংলাদেশিদের অবৈধ অভিবাসনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।